হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ একটি সত্যি ভৌতিক ঘটনা। তবে এই ঘটনাটি বেশ জমজমাট এবং বেশ বড় একটি ঘটনা। এই ঘটনায় তোমরা জানতে পারবে একজন ভ্যান চালকের ব্যাপারে, যে মাঝরাতে একজন যাত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল। তবে সে জানতই না যে তার পেছনে যে যাত্রী বসে রয়েছে সেই যাত্রী কোনো সাধারণ মানুষ নয়। আজকের এই ঘটনা রীতিমতো ভয় পাওয়াবে, তাই চট করে কানে হেডফোনটাকে পরে নাও এবং এক মনে আজকের এই এপিসোডটাকে শুনতে থাকো। আজকের এই এপিসোডটিকে শুরু করার আগে একটা দরকারি কথা বলতে চাই, যেটা হচ্ছে আগের শনিবারে আমি কোনো ভিডিও দিইনি। সেটার একটা যথাযথ কারণ আছে। আমরা কয়েকদিন আগে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম একটি হাসপাতালের নার্সের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। তো সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছিলেন রাজর্ষি দে নামের একজন ব্যক্তি। তো সেটি একটি কপি ঘটনা ছিল, সেই কারণে সেই ঘটনাটিকে আমার চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছি আমি। ইভেন যারা যারা সেই ঘটনার ওনার তারা আমাকে মেসেজ করেছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং আমি ভিডিওটিকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিয়েছি। তারা ইভেন সেই ভিডিওর মধ্যে রীতিমতো অনেকবার কমেন্টও করেছে, স্প্যাম করেছে, এক কথায় বলতে পারেন যে এটা এনার লেখা। যাই হোক, সেই ভিডিওটা সম্পূর্ণ রকমভাবে চ্যানেল থেকে আমি সরিয়ে দিয়েছি এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে দয়া করে কোনো কপি ঘটনা এই চ্যানেলে লিখে পাঠাবেন না। আমি এর আগেও অনেকবার বলেছি যে কোনো কপি ঘটনা দয়া করে লিখে একদম পাঠাবেন না। এর জন্য কিন্তু আমাকে অনেক সমস্যায় পড়তে হয়। যেই ঘটনাটা সত্যিই আপনাদের সঙ্গে ঘটেছে বা আপনারা কারোর মুখ থেকে শুনেছেন সেই ঘটনাই আমাকে লিখে পাঠান, সেটি গ্রাহ্য করা হবে। যাই হোক, তোমরা চট করে আজকের এপিসোডটিকে লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। শুরু করছি আজকের এপিসোডের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন কুণাল দত্ত। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি কুণাল দত্ত। আশা করছি তুমি অনেক ভালো আছো। আমি তোমার একজন অন্ধভক্ত, সরাসরি অজানা সত্যের একজন নিয়মিত শ্রোতা। আশা করছি আমি যেই ঘটনাটা আজ তোমাকে লিখে পাঠাবো সেই ঘটনা তুমি এখানে পাঠ করে শোনাবে। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে এবং তুমি আমাকে সেটা জানাবে। যাই হোক, বেশি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তোমার কাছে একটা রিকোয়েস্ট রইল যে আমার নামটা শুরুতে একবার করো, আমি খুবই খুশি হব। ধন্যবাদ। শুরু করছি ঘটনা। দাদা, এই ঘটনাটা আমি শুনেছি আমার কাকার মুখ থেকে। আমার কাকা আগে বারাসাতে থাকতেন এবং তার আগে কোনো একটা গ্রামে তিনি মানুষ হয়েছেন। সেই গ্রামে তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ার মধ্যে সেরকম থাকেননি। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। কাকা ছোটবেলা থেকেই বাবার সঙ্গে সঙ্গে কাজ করত এবং হাতে হাতে অনেকটা কাজ এগিয়ে দেওয়াতে ভালো টাকা তারা রোজগারও করত। এখানে বলে রাখি, ওদের পাড়ায় একজন ভ্যান চালক ছিল যার নাম ছিল ভানু। গ্রামের সবাই তাকে ভানু বলেই ডাকত। তার সঙ্গে আমার কাকার যিনি বাবা ছিলেন তার ভালো বন্ধুত্ব ছিল। আমার কাকার বাবা পেশায় একজন ভালো ব্যবসায়ী হলেও তার মনে কোনো রকমের কোনো প্যাচ ছিল না। সে সরাসরিভাবেই সে ভানুর সঙ্গে মাঝে মধ্যেই ঘুরতে বেরোতো, আনন্দ করত। সে ভানু যতই ভ্যান চালক হোক না কেন। এবার আমি সে কাকার ভাষ্যমতে ঘটনাটা সরাসরিভাবে তোমাকে জানাচ্ছি। ভানুর সংসারে সেরকম আয় ছিল না। তার বউ তখনকার দিনে লোকেদের বাড়িতে কাজকর্ম করত আর ভানু ভ্যান চালাতো। ভ্যান চালিয়ে সেই গ্রামের মধ্যে সেরকম মোটা টাকা সে অর্জন করতে পারত না। প্রায় দিন আনা দিন খাওয়ার মতোই অবস্থা ছিল ভানুর। তবে ভানুকে গ্রামের সবাই প্রত্যেকেই ভালোবাসত। গ্রামে কোনো মিটিং হলে, কোনো কিছু নিয়ে আলোচনা হলে ভানু আগে সেখানে উদ্যোগ নিত।
যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়। ভানু সকালবেলা বেরিয়ে যেত ভ্যান নিয়ে, যাতে প্যাসেঞ্জার নিয়ে কিছু টাকা ইনকাম করা যায়, এবং বাড়ি ফিরত অনেক রাত করে। ভানুর একটা বাজে অভ্যাস ছিল, সে যখনই একটু টাকাটা বেশি ইনকাম করে ফেলত, তার অর্ধেকের বেশি সে মদ খেয়েই কাটিয়ে দিত। এখানে বলে রাখি, আমার কাকার যিনি বাবা ছিলেন তারও একটু মদ খাওয়ার নেশা ছিল, এবং ভানু ওদের সঙ্গে পাল্লা দিয়ে মদ খেত। যাই হোক, তারা যেহেতু বন্ধু বান্ধব, তাই তাদের মধ্যে এরকম এনজয় করাটা স্বাভাবিক। তবে ভানুর যেহেতু অবস্থা খুবই খারাপ, তার দিকটা দেখলে মাঝে মধ্যে মায়াই লাগতো। কখনো কখনো তাদের ঘরে শুধু জল ফুটতেই দেখা যেত। ভানু মাঝে মধ্যেই মদ খেয়ে বাড়িতে ঝামেলা করে কোথাও বেরিয়ে চলে যেত। পরদিন সকালে তাকে কোনো একটা নদীর ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যেত। তো যাই হোক, এমনই এক রাতের ঘটনা। একদিন ভোরবেলায় ভানুর একটি কাজের কথা আসে। কিছু মাল এই গ্রাম থেকে ওই গ্রামে পাঠাতে হবে। ও সেই দিন সকালবেলার দিকটা সময় দিতে পারে না। সে বলে রাতের দিকে সেই কারখানায় মালটা সে পৌঁছে দেবে। তো যেমন কথা তেমন কাজ। যারা সেই মালের মালিক তারা জানায় যে তুমি পৌঁছে দিলেই হবে, সে তুমি যখনই যাও না কেন, ওই কারখানায় মালটা পৌঁছানো দরকার। তো ভানু বলে সকালবেলায় প্যাসেঞ্জারি করে রাতের বেলায় সে মালটা পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসবে। তো যেমন কথা তেমন কাজ। ভোরবেলা ভানু বেরিয়ে যায় নিজের ভ্যানটাকে নিয়ে, এবং সারাদিন গ্রামের মধ্যে এ প্রান্ত ও প্রান্ত করে কিছু টাকা ইনকাম করে। এবং যখনই রাত ঠিক 9টা কি 10টা বেজে যায়, সে বাড়ি না ফিরে সরাসরি সেই মালিকের কাছে চলে যায়। তার ভ্যানে সেই মালগুলোকে লোড করা হয়। তারপর ভানু সেই মালগুলোকে দড়ি দিয়ে ভালো করে কষে বেঁধে নেয়, যাতে রাস্তার মধ্যে মালগুলো না পড়ে যায়। কারণ কোনো একটা মাল যদি মাটিতে পড়ে সেটা ভেঙে যাবে, আর ভানুকেই তার ক্ষতিপূরণ দিতে হবে, যেটা তার পক্ষে দেওয়াটা কোনো মতেই সম্ভব নয়। তারপর ভানু বেরিয়ে যায় পাশের গ্রামের উদ্দেশ্যে। রাত প্রায় অনেক হয়ে গেছে, তখন বাজে 10:30 কি 11টা। ভানু আস্তে আস্তে ভ্যান চালিয়ে পাশের গ্রামে যাচ্ছে। পেছনে অনেকটা বেশি মাল, ভানুর টানতে অনেকটা অসুবিধে হচ্ছে। তবুও পেটের দায়ে কাজটা করতে হবে, যদি 2-4টে পয়সা বেশি আসে। সেই কারণে ভানু নিজের গায়ের প্রাণপণে জোর লাগিয়ে পাশের গ্রামে দ্রুত যাওয়ার চেষ্টা করে। পৌঁছতে পৌঁছতে তার প্রায় 11:30 কি 11:45 বেজে যায়। যেহেতু মাল অনেক বেশি ছিল, একার পক্ষে ওরকম টেনে টেনে নিয়ে যাওয়াটা সত্যিই খুবই পরিশ্রমের কাজ ছিল। তো যাই হোক, ভানু যেহেতু সেই কারখানায় পৌঁছে গেছে, সেখানে গিয়ে দেখলো যে সেই কারখানা সারা রাত খোলা থাকে এবং লোকজন সেখানে একদম জমায়েত হয়ে রয়েছে। তারা কারখানার মালপত্রের দায়িত্বে রয়েছে। ভানু সেখানে গিয়ে মালপত্রগুলোকে নামিয়ে দেয়। ভানু সেখানে যায় এবং সেখানকার সমস্ত লোকেদের সঙ্গে কথাবার্তা বলে সে মালগুলোকে সেখানে নামিয়ে দেয়। তারপর দড়ি ঠড়ি গুটিয়ে একটু সেখানে বসে চা খেয়ে কথাবার্তা বলে তার বেরোতে বেরোতে 12:30 বেজে যায়। সময় যেন অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। তখন ছিল শীতের রাত। মাথায় ভালো করে একটা মাফলার পেঁচিয়ে গায়ে শাল জড়িয়ে ভানু এবার ধীরে ধীরে বাড়ির পথে অগ্রসর হয়। পিছন থেকে লোকজনগুলো বলে যে, ভানু সাবধানে যেও, বাড়ি অনেক রাত হয়েছে। ভানু বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পৌঁছে যাব। বাড়ি ফেরার সময় সে রাস্তা দিয়ে ফিরছে। গ্রামের রাস্তা পুরোটাই ফাঁকা, চারিদিকে জঙ্গল আর মাঝে মধ্যে শেয়ালের ডাক। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ, চারিদিকে কোনো আলো নেই। হাতে একটা টর্চ লাইট জ্বালিয়ে ভানু ভ্যান চালাতে চালাতে এগোচ্ছে। এমন একটা সময় ভানু হঠাৎ করেই একটা কান্নার শব্দ শুনতে পায়। কি যেন একটা কান্না করছে, কিন্তু বুঝতে পারছে না যে কে সে। ভানু এগোতে থাকে এবং এমন একটা সময় টর্চের আলোয় সে ডান হাতে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরনে
একটা সাদা শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়া। তার হাতে একটা ব্যাগ রয়েছে, আর আরেকটা হাত সে উঁচু করে দাঁড় করিয়ে রেখেছে, যেন ভানুকে সে দাঁড়াতে বলছে। ভানু সেই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে, দিদি, এত রাতে আপনি বাইরে কি করছেন? কোথাও কি যাবেন? সেই মহিলা মাথা নাড়ায় এবং বলে, হ্যাঁ যাব। ভানু জিজ্ঞেস করে যে কোথায় যাবেন? সেই মহিলা বলে, আমি বেলেঘাটা স্টেশনের সামনে নামব। এখানে বলে রাখি, ভানুর বাড়িও বেলেঘাটা স্টেশনের সামনেই। তো ভানু বলে, আচ্ছা তাহলে চলুন আমার সঙ্গে, আপনার কোনো ভয় নেই, আমার বাড়িও ওখানেই, আমি আপনাকে নামিয়ে দিয়ে আমি আমার বাড়ি চলে যাব। সেই মহিলা ধন্যবাদ বলে ভ্যানের ওপরে উঠে বসে। এরপর যখন ভানু নিজের ভ্যান চালানো শুরু করে, তখন সে বুঝতে পারে ভ্যানটা হঠাৎ করেই অনেকটা ভারী হয়ে গেছে এবং টানতে বেশ অসুবিধে হচ্ছে। যখন ভ্যানে মাল ছিল তখন এতটাও ভারী ছিল না ভ্যানটা। হঠাৎ করে এতটা ভার বেড়ে গেল, ভানু বুঝতেও পারল না। তাও বেশি কথা না বাড়িয়ে, অত রাতে বেশি কিছু না ভেবে সে কষ্ট করে টেনে টুনে ভ্যানটাকে চালাতে থাকলো। সেই শীতের রাতে তার ভ্যান টানতে গিয়ে কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে, কিন্তু যত এগোচ্ছে বাড়ির দিকে তত মনে হচ্ছে যে ভ্যানটা যেন আরো ভারী হয়ে আসছে, এবার যেন পেছন দিকে ভ্যানটা উবু হয়ে যাবে। যাই হোক, ভানু সেই মহিলাকে বলে, দিদি, আপনি একটু ভ্যানের সামনের দিকটা এগিয়ে আসুন। সেই মহিলা হালকা সামনের দিকে এগিয়ে আসে। ভানু সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে যে আপনি বেলেঘাটার কোথায় থাকেন? সেই মহিলা কোনো উত্তর দেয় না। সেই কারণে ভানু আর কোনো প্রশ্নও করেনি। নিজের মতো নিজে ভানু হঠাৎ করেই বকতে আরম্ভ করে, আমি আর কি বলবো দিদি, আমার এই ভ্যান চালিয়েই যা ইনকাম। এই রাত্রিবেলা একটা মাল দিয়ে আসতে গেছিলাম আর কি, যাতে একটু টাকা উপার্জন হয়। একটু পেয়েছি টাকা, ঠিক আছে, যাবো, গিয়ে বউকে দিয়ে দেব। আমাদের মতো লোকদের আর জীবন কি বলুন, বউয়ের সঙ্গেই। এত কিছু শোনার পরও সেই মহিলা চুপ করে বসে থাকলো। ভানু কোনো কথা বলছে না। ভানু এবার কোনো কথা বলছে না। এমন সময় ভানুর নাকে একটা বিদঘুটে গন্ধ আসতে শুরু করলো। ভানু বুঝতে পারছে না যে হঠাৎ করে এরকম তীব্র গন্ধ কোথা থেকে আসছে। কোনো দিকে সে টর্চ মেরে দেখতে পারছে না এবং চাইছেও না, কারণ রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় বা কোনো শেয়াল যদি আবার রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে, তখন আরেক কেলেঙ্কারি। এমন সময় ভানু যখন বেলেঘাটার ঠিক অনেকটা কাছে চলে আসে, হঠাৎ করে সে নিজের পেছন থেকে একটা কট কট করে শব্দ শুনতে পায়। সে বুঝতে পারছে যে এই আওয়াজটা খুবই অদ্ভুত এক ধরনের আওয়াজ। মনে হচ্ছে ওর ভ্যানে কেউ যেন বসে বসে কোনো একটা কিছুর হাড় চিবোচ্ছে। ভানু দ্রুত চালাতে থাকে এবং পেছন দিকে তাকানোর সাহস পায় না। ভানু ভ্যান চালাতে চালাতে পেছন দিকে তাকিয়ে ওনাকে যখন ভাড়া রেডি করতে বলে, তখন সে যে দৃশ্যটা দেখতে পায় সেটা কোনো সাধারণ দৃশ্য ছিল না। সে দেখে মহিলাটার দাঁতগুলো বিভৎস রকমের বড়, তার হাতগুলো একদম যেন সরু লিকলিকে, হাড় গোড় যেন বেরিয়ে এসেছে, আর তার ভ্যানের উপরে একটা কুকুরের অর্ধেক কাটা দেহ পড়ে আছে। আর পিছনের সেই মহিলাটি কুকুরের একটা হাত কেটে নিয়ে রীতিমতো চিবোচ্ছে। এই দৃশ্য দেখার পর ভানু সেই ভ্যান ছেড়ে লাফ মারে এবং সেখান থেকে দৌড়ে দৌড়ে সে যেখানে পারে সেখানে চলে যায়, এবং সে জানেও না যে সে কোন দিকে যাচ্ছে। অন্ধকারের মধ্যে সে রাস্তার ওপর দিয়ে দৌড়ে 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 পালাতে থাকে। তার হাতে শুধুমাত্র টর্চটা রয়েছে। টর্চের আলোয় সে সামনের দিকে তাকিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে রীতিমতো নিজের
পেছন দিক থেকে একটা জোরে অট্ট হাসির শব্দ শুনতে পায়, যেন ওর পেছনে সেই মহিলা তাড়া করেছে। তার পেছন দিক থেকেও কেমন যেন একটা পায়ের শব্দ আসছে। সে বুঝতে পারছে যে তাকে কেউ তাড়া করেছে। সে প্রাণপণে ছুটে দৌড়াতে থাকে এবং নিজের বাড়ির সামনে গিয়ে দরজার সামনে গিয়ে জোরে ধাক্কা মেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে তার স্ত্রীকে তার পাশে বসে থাকতে দেখে। জ্ঞান থেকে উঠে এসে নিজের স্ত্রীকে এই সমস্ত ঘটনা খুলে বলে। তার স্ত্রী বিভৎস রকমভাবে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ বাদেই যখন ভানুর দিকে তার স্ত্রী তাকায়, সে অবাক হয়ে যায়। ভানুর ঘাড়ের পেছন দিকটায় কেমন যেন লাল হাতের ছাপ। ভানু যখন নিজের জামা খোলে, তখন তার বউ রীতিমতো চমকে যায়। তার সারা শরীরে কেমন যেন লাল লাল ছোপ, কিছু জায়গা কেটে গেছে, কিন্তু ভানুর সেখান দিয়ে কোনো ব্যথা অনুভব হচ্ছে না। সে বুঝতে পারছে না তার পায়ে হাতে এত আঁচড়ের দাগ কোথা থেকে এলো। ভানু বুঝতে পেরে গেছে যে তার সঙ্গে কিছু একটা বাজে জিনিস ঘটেছে। এরপর তার স্ত্রী এক ওঝাকে খবর দেয়। সেই ওঝার কাছে ভানুকে নিয়ে যাওয়ায় সেই ওঝা বিভৎস পরিমাণে চমকে ওঠে। ওঝা বলে, তোমাকে এক অশরীরী ভর করেছে এবং সে আস্তে আস্তে তোমার উপরে কাবু করতে চাইছে। তুমি একদম সঠিক সময় চলে এসেছ, কোনো কিছু বাড়াবাড়ি হওয়ার আগে। তারপরে সেই ওঝা ভানুকে জল পড়া এবং তেল পড়া দেয়। ভানু সেই জল পড়া তেল পড়া 1 মাস খেয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এবং তারপর সে যখন আবার ওঝা বাড়িতে যায়, ওঝা বাড়ি থেকে তাকে 2টো মাদুলি দেওয়া হয়। একটা মাদুলি তার গলায় পরানো হয় আর একটা হাতের কবজিতে। ভানু প্রায় 1 থেকে 2 সপ্তাহ জ্বরে ভুগেছিল। তারপর আস্তে আস্তে ভানু সুস্থ হয়েছিল। ভানুর মুখ থেকে এই ঘটনাটা তার বন্ধু অর্থাৎ আমার কাকার বাবা শুনেছে এবং আমার কাকা এই ঘটনাটা নিজের বাবার মুখ থেকে শুনেছে। আর কাকা আমাকে বলেছে, দাদা এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তুমি পাঠ করে শুনিও। আমি তোমার গলায় শোনবার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থেকো, এগিয়ে যাও, অজানা সত্য আরও বড় হোক। বেশ অসাধারণ এবং খুবই ক্রিপি একটা ঘটনা আমরা শুনলাম। আশা করছি এই ঘটনা তোমাদের অনেক ভালো লেগেছে। অনেক দিন বাদ বেশ এরকম ধরনের বেশ রক্তাক্ত টাইপের ঘটনা আমরা শুনলাম এবং আশা করছি আজকের ঘটনা তোমাদের শরীরের পশম দাঁড় করিয়ে দিয়েছে। তোমরা প্রত্যেকেই ভালো থাকো। আর যেটা বললাম যে তোমরা কপি ঘটনা প্লিজ পাঠিও না, তাহলে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়। এরকম ধরনের কোনো জেনুইন ঘটনা পাঠাও, যে ঘটনা তোমরা শুনেছো কারোর মুখ থেকে। তোমরা পাঠিয়ে দাও আমাকে ojana15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা লিখে পাঠাতে পারো। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছে ইমাতি আয়েজাক, কমেন্ট করেছেন বিশ্বরঞ্জন ভট্টাচার্য, কমেন্ট করেছেন মৌমিতা ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন মিজানুর এসকে, কমেন্ট করেছেন আকাশ রয়, অনিক মাহমুদ, কমেন্ট করেছেন আদি বামিন, রিকা A4368, কমেন্ট করেছেন এমডি মনসু, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, স্বপ্না বজাল, কমেন্ট করেছেন ড্রিম অফ ওম, আমাদের সঙ্গে রয়েছেন বিরাজ দাস, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আসিফ ইকবাল, সমীর সরকার, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, অজয় ভট্টাচার্য। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো, অজানা সত্যকে আরও মানুষদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে আমরা পরবর্তীকালে আরও বড় জায়গায় যেতে পারি। আর আমাদের প্রায় 10K সাবস্ক্রাইবারের আমরা প্রায় দোরগোড়ায়। তোমরা সাবস্ক্রাইব করো বেশি করে, যাতে আমরা দ্রুত 10,000 সাবস্ক্রাইবার্স হিট করতে পারি। ধন্যবাদ, ভালো থেকো, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।